আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি রায়ের তারিখ জানা যাবে 15 ফেব্রুয়ারি। জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত 2। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকা মুগদা এলাকার আরিফ ও ফরিদপুর এলাকার মামুন। জামায়াত চাঁদা নিলে হাদিয়া, আর অন্যরা নিলে চাঁদাবাজি বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও নোয়াখালী ৩ বেগমগঞ্জের আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল জামায়াত। ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ টেলিভিশনে বিটিভিতে ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ বিষয়ে বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। ৩,৫০০ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে ৩,৫০০ প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবাসন করা বলে সরকার জানিয়েছে। কৌশলগত চিকেন স্নেক করিডোরে ভূগর্ভস্থ রেলপথের নির্মাণের পরিকল্পনা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরে শীঘ্রই ভূগর্ভস্থ রেললাইন বসাতে যাচ্ছে ভারত। সোমবার এ ঘোষণা দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া। প্রার্থীদের তথ্য গোপন রাখায় ক্ষতিগ্রস্ত বিএনপি প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য গোপনের কারণে দল বিপদে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে। খেলাপি ঋণ ও দ্বৈত নাগরিকত্বসহ নানা তথ্য গোপন করেছিলেন দলটির অনেক প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণে ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় ডিএমপিএর সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ আসামির সর্বোচ্চ সাজা চেয়েছেন রাষ্ট্রপক্ষ। অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান, সাবেক উপপরিদর্শক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষে বলা হয়, জুলাই অগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো রামপুরায়ও ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী। ২০২৪ সালের ১৯ জুলাই নিরস্ত্র আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা স্পষ্টতই মানবতা বিরোধী অপরাধ। এছাড়া আরও দুজনকে শহীদ করা হয়। পুলিশের ঊর্ধ্বতনদের প্রত্যক্ষ নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সাক্ষ্য প্রমাণ, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ নথিপত্রে এ মামলার ৫ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকা মুগদা এলাকার আরিফ ও ফরিদপুর এলাকার মামুন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির 2 আরোহী মারা যান।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলের 2 আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী বরকতুল্লাহ বুলু বলেছেন, জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল জামায়াত, এখন আবার তারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ, আপনাদের কাছে এদেশ জিম্মি হয়নি। সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজার সংলগ্ন এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মা বোনদের সম্ভ্রমহানি করেছিল জামায়াত। তারা ফতোয়া দিয়েছিল যুদ্ধের সময় মা বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামায়াত চাঁদা নিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। ২৪ জুলাই আগস্ট বিপ্লবের পর দেশের এমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। ওনাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগ পর্যন্ত আর কারও ভাগ্যে এত বড় জানাজা হবে কিনা সন্দেহ রয়েছে। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ টেলিভিশনে বিটিভিতে ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার এ বিষয়ে বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৬ জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠানের উপবিধি গ এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে। এছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি, তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত ৯ ফেব্রুয়ারির শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে ৩৫০০ প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবর্তন করা হয় বলে সরকার জানিয়েছে। মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে কুয়েতের সুরক্ষা বাহিনী। এই অভিযানে বিভিন্ন দেশের ৩,৫০০ নাগরিককে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবে ওই কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবসিত প্রবাসীদের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীদের ফেরত পাঠানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বারবার বলেছে, আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য। দেশটির গড় কর্মকর্তারা বলেছেন, শ্রম বাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিতে কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ